যে আমরা আচ্ছা বীমা দাবি নিয়ে কথা বলবো এবং প্রশ্নগুলোও বীমা দাবি নিয়ে আসবে, এবং আমরা প্রশ্নটাকে স্ক্রিনে দেখতে পাবো অথবা আপনি বলবেন, তাই না? স্ক্রিনে স্যার আমরা দেখতে পাবো স্যার প্রশ্নগুলো। জি। দাবি নিয়ে আমি প্রথমে কথা বলবো। দাবি বয় রস্যি না বয় দীর্ঘী? আপনারা কি মনে করেন? যদি বলতে পারেন বলেন, তাহলে আমি বলি। দর্শক শ্রোতা আপনারা লিখতে থাকুন, আমি স্ক্রিনে দেখাবো, স্যার সেখান থেকে দেখতে পারবে। আপনারা লিখতে থাকুন স্যার যেটি প্রশ্ন করছেন। স্যার একটি চমৎকার প্রশ্ন করেছেন। দাবি কি রস্মিকার দিয়ে নাকি দীর্ঘিকার দিয়ে, আপনারা কমেন্টে লিখুন। রস্যি না দীর্ঘিকার, যে কোনো একজন বানান লেখেন একটা, তাহলেই হবে। আমরা দাবি নিয়েই কথা বলি যেহেতু, তাহলে দাবির বানানটা আগে সঠিক জেনে নিই। যে কেউ দাবি কথাটা লিখুন। রসিকার দিয়েও যিনি মনে করেন যে রসিকার, তিনি বয় রস্যি লিখবেন। যিনি দীর্ঘিকার মনে করেন, তিনি দীর্ঘিকার লিখবেন। আচ্ছা, কেউ লিখছেন না। আমি বলে দিচ্ছি, এটা বয় রস্যিকারও হয় আর দীর্ঘিকারও হয়, দুটোই প্রচলিত। বাংলা ডিকশনারিতে বয় রস্যি আর বয়ে দীর্ঘি দুটোই প্রচলিত আছে। তবে আমার কাছে কেন যেন মনে হয় যে দাবি বয়ে দীর্ঘিকার দিলে বোধহয় খুব পোক্ত হয়ে যায়। ওই যে পিলার একটা এল লাগে না দুইটা এল লাগে? উত্তরে একজন বলছিলেন যে একটা এল দিলেও চলে, দুটো এল দিলেও হয়, তবে দুটো দিলে পোক্ত হয়, পিলারটা তখন মজবুত হবে দুটো এল থাকলে। তো দাবিটাও ঠিক মজবুত হবে যদি আমরা বয়ে দীর্ঘিকার লিখি। এটা আমি যোগ করলাম। আসলে বয় রস্যি বয় দীর্ঘি কোনোটাতেই অসুবিধা নেই, আমরা দাবি কথাটা লিখতে পারি। দাবি শব্দের অর্থটা কি, এটা আমাদের একটু জানা দরকার। দাবি বলতে কি বোঝায়? দাবি হচ্ছে ন্যায্য পাওনার, ন্যায্য অধিকারের ঘোষণা বা প্রার্থনা। তাহলে দাবি হতে হলে আপনাকে সেটা ন্যায্য হতে হবে, এবং যিনি দাবিদার তিনি এর অধিকারী হতে হবে। এটা আমরা দয়া পরবশ হয়ে কাউকে দাবি পরিশোধ করি না। দাবি দয়া পরিবেশ হয়েও করা যায়, সেটা আমরা অন্য বিষয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এক্স গ্রাইসিয়া পেমেন্ট করি আমরা, সেটা অন্য জিনিস। কিন্তু দাবি হচ্ছে গ্রাহকের অধিকার, এবং কোনটার অধিকার? ন্যায্য পাওনার। মিথ্যা দাবিও তো হতে পারে, তাই না? তখন সেটাকে কিন্তু আমরা ন্যায্য অধিকার বলবো না। দাবি হতে হলে সেটা ন্যায্য হতে হবে এবং তার অধিকারী আমাকে হতে হবে। যার পাওনা তাকেই দাবি করতে হবে বা তাকেই দাবি পরিশোধ করতে হবে। তাহলে দাবির কনসেপ্টটা আমাদের মাথায় প্রথমে থাকা দরকার, যে দাবি বলতে আমরা কি বুঝি। দাবি বলতে তাহলে আমরা বুঝলাম যে এটা আমার ন্যায্য পাওনা এবং ন্যায্য অধিকার, যেটা আমাকে আর্জি করতে হচ্ছে, লিখিত ভাবে বা মৌখিক ভাবে করা যায়। কিন্তু প্রথমত আমার যদি দাবি হয়, সেটা করে রাখার একটা দাবি পরিশোধ আমরা করতে বাধ্য, কারণ এটা বীমা কোম্পানির জন্য দায়। এক পক্ষের জন্য অধিকার, আর বীমা কারক যারা, বীমাকারী যারা, ইন্স্যুরেন্স কোম্পানির এটা দায়, তাকে এটা পরিশোধ করতে হবে। যার দায় থাকে দাবি পরিশোধ করা, তারই দায়িত্ব। দাবি পরিশোধ করা তারই দায়িত্ব। অতএব আমরা দাবি পরিশোধ করব, এটা দায়িত্ববোধ থেকে, আমার দায় আছে বলেই আমি দাবি পরিশোধ করব। তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হলো যে দাবি যখন কেউ করে এটা তার অধিকার, এবং একজনের এটা কর্তব্য
বা দায় বা দায়িত্ব। আমাদের সমাজে শুধু দাবির ক্ষেত্রে নয়, অন্য যে কোনো ক্ষেত্রে, বীমা দাবির ক্ষেত্রে নয়, অন্য যে কোনো ক্ষেত্রেই দেখবেন যে কেউ না চাইলে সেটা কেউ পরিশোধ করতে চায় না স্বতঃস্ফূর্ত ভাবে। আমাদের ভাষায় একটা প্রচলিত প্রবাদ আছে যে ছেলে না কাঁদলে মায়েও দুধ দেয় না। তাহলে ছেলেকে তার অধিকার যে আছে, তার যেটা ন্যায্য পাওনা, এবং মায়ের দায়িত্ব হচ্ছে 2 বছর তাকে দুগ্ধ পান করানো, এটা তার দায়িত্ব এবং কর্তব্য। তাহলে দাবি পরিশোধ করাটা যার দায়িত্ব এবং কর্তব্য, সে যদি দাবি পরিশোধ করে দেয় যথাসময়ে, যথাযথভাবে, ন্যায্য পরিমাণে, তাহলে কিন্তু মানুষ আর আমাদের দাবি মানতে হবে নইলে গদি ছাড়তে হবে এরকম কোন স্লোগান কেউ দেবেন। মানুষ দাবি পেশ করে কেন? যখন তার অধিকার কেউ পূরণ করে না, তখনই তাকে রাজপথে নামতে হয়, স্লোগান দিতে হয়, আমার দাবি দিতে হবে নইলে গদি ছাড়তে হবে। তাহলে কোন কোম্পানি যদি দাবি পরিশোধ না করতে হয়, তাকে কিন্তু গদি ছাড়ার, এখানে গদি ছাড়ার তো ঠিক নয়, কোম্পানির ব্যবসা হারানোর ঝুঁকি নিতে হয় তাকে, বিরাট ঝুঁকি। আপনার কর্তব্য আপনি পালন করছেন না। সেই জন্য আমরা যে ধর্মের অধিকাংশই অনুসারী বাংলাদেশে, সেই ধর্মে বলা হচ্ছে যে ইসলামের যে সমাজ হবে সেখানে হবে এটা একটা কর্তব্য পরায়ণ সমাজ। প্রত্যেকে যদি তার ডিউটি পালন করে, তাহলে আরেকজনকে তার দাবি আদায়ের জন্য স্লোগান দিতে হয় না, আবেদন করতে হয় না। যেদিন দাবি প্রদেয় হবে সেই দিনই আপনি দাবি পরিশোধ করে দেবেন, কারণ এটা আপনার দায়। আপনি এর থেকে মুক্তি পেতে পারেন না, প্রোভাইডেড এটা ন্যায্য দাবি। এখন দাবি পরিশোধ করার জন্য আমরা অনেক সময় লক্ষ্য করি যে গড়িমসি করার একটা প্রবণতা আছে। এই প্রবণতাটা কেন? আপনি যদি আপনার কোনো বন্ধুকে তার প্রয়োজনে, তার অনুরোধে অর্থ ধার দেন, খুব রেয়ার এক্সাম্পল আছে, বা আছে কিনা আমি এখনো জানি না, কারণ আমার তো এ ধরনের অভিজ্ঞতা আছে, যে ঠিক নির্দিষ্ট দিনে ওই পাওনাদার বা দেনাদার আপনার টাকাটা পরিশোধ করছে। নিশ্চিন্ত আপনি জানেন যে আপনার যত ঘনিষ্ঠই বন্ধু হোক না কেন, দায়িত্বশীল হোক না কেন, সেই টাকাটা যথাসময়ে আপনার কাছে পৌঁছে দিবে, এর কোনো নিশ্চয়তা নেই। তাহলে এটা আমাদের স্বভাবগত দোষ। টাকা একবার যার হাতে চলে আসে সেটা আর সে দিতে চায় না, কারণ টাকার তো সবসময় প্রয়োজন। ঠিক আছে, 2 দিন পরে দিলেই হতো, ওনার তো এতদিন ধরে ছিলই আমার কাছে, থাকলো আরো 1 মাস, আরো 2 মাস, আরো 1 বছর, আরো 2 বছর। সুতরাং আমরা সাধারণত প্রকৃতিগতভাবে আমাদের অভ্যাসের কারণে, আমাদের শিক্ষার কারণে, আমাদের সংস্কৃতির কারণে আমরা দায় পরিশোধ সময় মতো করি না। দিস ইজ হার্ড রিয়ালিটি। ব্যক্তি জীবনে আমি করি না, প্রাতিষ্ঠানিক ভাবেও খুব কম বীমা প্রতিষ্ঠান আছে যারা ঠিক মৃত্যু দাবি কিংবা ম্যাচিউরিটি ক্লেম কিংবা সার্ভাইভাল বেনিফিট ঠিক সময়ে তাদের কথা মতো কাগজে কলমে যা আছে চেক পরিশোধ করে দেয় যথা সময়ে, যথা পরিমাণে। তাহলে আমরা যদি দায়িত্ববোধ সম্পন্ন কাজ না করি, তাহলে তো মানুষ দাবি করবেই। আর দাবি করলে আমার যে সমস্যা,
বীমা কোম্পানি হিসাবে আমার আপনার যারা বীমা কোম্পানির প্রতিনিধি হিসেবে বীমা কোম্পানির ডেস্কে কাজ করে, তাদের সবারই যে সমস্যা সেটা হচ্ছে কি, যে আমার বদনাম হবে। আমরা তো কোম্পানি প্রতিষ্ঠাই করেছি এই কথা বলে যে আমরা যার দাবি যখন আসবে যথা সময়ে যথা নিয়মে যথা পরিমাণে আমরা পরিশোধ করব। এটা একটা আইনগত চুক্তি, এটা চুক্তি উভয় পক্ষের মধ্যে। এবং চুক্তি কোনটা? ইট ইজ লিগালি এনফোর্সিয়েবল, আইন দ্বারা যাকে বলবৎ করা যায়। দাবি পরিশোধ না করলে আপনার আইনগত অধিকার আছে, আপনি সেই দেনাদারের কাছে পাওনাদার নালিশ করতে পারেন, সালিশ করতে পারেন, আইনের আশ্রয় নিতে পারেন। তবে দাবি পরিশোধ না হলে আমার কিছু অল্টারনেট ওয়ে আছে, বিকল্প পন্থা আছে, পদ্ধতি আছে। কি করব? প্রথমত তো আমরা দাবি করি, লিখিতভাবে করি, মৌখিকভাবে করি। এটা হলো আমার ইমিডিয়েটলি ঘোষণা করলাম যে আমি দাবি পাবো, আপনি দয়া করে বিধি মাফিক চুক্তি মোতাবেক আমার দাবি পরিশোধ করবেন। দাবি না করলেও কিন্তু পরিশোধ করার দায় থেকে কোনো বীমা কোম্পানি মুক্তি পেতে পারে না। আমরা ধরেন একটা যখন চুক্তি করি বীমার, দুটো পক্ষ থাকে আমরা জানি, একটা গ্রাহক আর একটা কে, বীমাকারী, ইন্স্যুরার, ইন্স্যুরেন্স কোম্পানি। মাঝখানে আমরা থাকি যারা মধ্য সত্যভোগী বলতে পারেন, মধ্যমণিও বলতে পারেন, আবার এই চুক্তির মাধ্যমও বলতে পারেন। কারণ আমরা বীমা কোম্পানির পক্ষে গিয়ে বীমা গ্রহীতা যারা সম্ভাব্য তাদের কাছে গিয়ে বীমা সম্পর্কে কথা বলে আপনাকে চুক্তি করাই। তাহলে আমরা একটা চুক্তি করার মধ্যস্থতাকারী, আমরা মিডল ম্যান, আমরা মধ্যস্থতা করে দেই। আমি বলে থাকি আপনাদেরকে, এর আগেও হয়তো বলেছি, যে আমরা মিডল ম্যানরা হলাম কি ম্যাচ মেকারের মতো, ঘটকের মতো। বিয়ের ঘটকালি করতে যেমন কনে পক্ষ কিংবা বর পক্ষের দুতিয়ালি করতে হয় কাউকে, আমরা বীমা কোম্পানির পক্ষ থেকে এই দুতিয়ালিটা করি এবং মানুষকে বীমা করতে আহ্বান। তাহলে যিনি বীমা গ্রহীতা তার কিন্তু আমার সঙ্গে দেখাশোনা কথাবার্তা, এবং আমি যেহেতু কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করছি, তাহলে প্রথম ধাক্কাটাই এসে পড়বে কিন্তু আমার উপরে। শুধু প্রথম নয়, মধ্যম ধাক্কাও পড়বে আমার উপরে, শেষ ধাক্কা তো আমার উপরেই পড়বে। তাহলে এখানে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমরা যখন বীমা চুক্তি করি, বীমা চুক্তিতে সাধারণত আমরা কোনো পণ্য বিক্রয় করি, এটা বোঝা যায়, যেটা নেওয়া যায়, খাওয়া যায়, চাখা যায়, গন্ধ শোকা যায়, এটা দেখে শুনে বুঝে করে। আমরা কি বিক্রি করি? আমরা প্রতিশ্রুতি বিক্রি করি এবং গ্রাহকের কাছ থেকে একটা প্রতিশ্রুতি গ্রহণ করি। গ্রাহক কি প্রতিশ্রুতি দেয়? চুক্তির শর্ত মোতাবেক সে নিয়মিত ভাবে প্রিমিয়াম প্রদান করবে, এটা তার প্রথম শর্ত। তাহলে যিনি প্রিমিয়াম প্রদান করেননি তিনি কিন্তু, তার দাবি কি হয়ে যায়? তামাদি হয়ে যায়, গ্রেস পিরিয়ডও পার হয়ে যায়। তিনি কিন্তু তখন কি হয়ে যাবেন? প্রতিশ্রুতি ভঙ্গকারী। আমরাও যদি আমাদের প্রতিশ্রুতি মোতাবেক যথা সময়ে যথা নিয়মে যথা পদ্ধতিতে যথা পরিমাণে যদি টাকা পরিশোধ না করি, তাহলে আমরা হয়ে যাব প্রতিশ্রুতি ভঙ্গকারী। চুক্তির শর্ত যে ভঙ্গ করবে
সেই হবে প্রতিশ্রুতি ভঙ্গকারী, কারণ আমরা এখানকার প্রতিশ্রুতি দিচ্ছি। এক পক্ষ আমার গ্রাহক যারা, তারা প্রতিশ্রুতি মোতাবেক যদি নিয়মিত প্রিমিয়াম দিয়ে থাকেন, তিনি অবশ্যই দাবি পাওনার পূর্ণ অধিকার রাখেন। তাহলে আপনি আপনার বন্ধুকে ঋণ দিয়েছেন, ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আপনি যদি পরিশোধ না করেন, পাওনা ফেরত না দেন, আপনার বন্ধুর কাছ থেকে না পান, বা ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আমি যদি আমার পাওনা পরিশোধ না করি, তাহলে আমাদেরকে কি বলবে? ঋণ খেলাফি বলবে না? তাহলে যিনি বা যারা দাবি দেবেন না, তারাও হয়ে যাবেন ওয়াদা খেলাফি। আপনি ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন আপনার গ্রাহককে, আমাদের মাধ্যমে, আমরা যারা মাঠে ময়দানে কাজ করছি তাদের মাধ্যমে এই প্রতিশ্রুতি দিয়েছি, কিন্তু আমরা কোনো ক্লেম দিচ্ছি না, গড়িমসি করছি, এবং না দিয়ে মনে করছি যে যতদিন টাকা বোধহয় ঘরে রাখা যায়, এটা বোধহয় পার্মানেন্টলি রাখা যাবে, একদিন গ্রাহক হয়তো ভুলে যাবে, কিংবা একদিন তার পরিশ্রম মনে গেছে, যা গেছে যাক। আমাদের দেশ অধিকাংশই ধর্মভীরু, গেছে, আল্লাহ যদি না রাখে আমার কপালে, ঠিক আছে, আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমি জানি না গ্রাহক যখন টাকা পায় আর আমরা যদি সেটা না দেই, তাহলে আমাদের গ্রাহকরা যারা অতি ভালো মানুষ, আল্লাহর উপরে অতি নির্ভরশীল, তারা হয়তো আল্লাহর উপরে ছেড়ে দেবে। কিন্তু আমরা তো জানি এ কথাটা, বলি এ কথাটা, যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কিন্তু ছাড়বেন না। এই যে আপনি প্রতিশ্রুতি ভঙ্গকারী হলেন, ক্লেম দিলেন না, আজ নয় কাল করলেন, কাল নয় পরশু করলেন, একটার জায়গায় আর একটা দিলেন যেটা পাও না, অথবা বললেন যে একটা বীমা করছেন, আমরা ক্লেম তো আপনাকে দিতেই চাই, বরং আর একটা বীমা করে ফেলেন, তাহলে আপনাকে আর ক্লেম আমরাও দেব না, আপনারা এখন টাকা পাবেন না। তো আমাদের তো নানান রকম কসরত কৌশল আছেই। এই যদি এটা কূট কৌশল না হয়, যে আসলে মনোবাঞ্ছা এই যে আমি ক্লেম দেব না, আপনি দেখেন কৌশলও ক দিয়ে, আবার কূটটাও ক দিয়ে তৈরি। যদিও আমাদের প্রথম অক্ষরই হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক, তার মানে আমরা কু দিয়েই শুরু করি আমাদের লেখাপড়া। আমরা কুচরিত্রের অধিকারী হব, আমরা কুমন্ত্রণা দেব, আমরা কূট কৌশল প্রয়োগ করব। এই কয়ের যত কারবার, এটাই আমাদের কি দরকার, তাই না? অমুক সরকার আমাদের দরকার। তো এরকম ক দিয়ে যখন আমাদের ব্যঞ্জন বর্ণের শুরু হয়, আমাদের মানুষ পটেই বোধহয় আমাদের কুপ্রবৃত্তি গুলোই জাগে, ভালো প্রবৃত্তিটা জাগে না। আমরা দাবি সম্পর্কে এখনো কোনো প্রশ্ন পাইনি, আমরা কন্টিনিউ করতে আমাদের কাছে পারি। কিছু প্রশ্ন এসছে স্যার, আর এখানে প্রশ্ন তাহলে ডিসপ্লে বলতে হবে, আমি স্যার। তাছাড়া কন্টিনিউ করব যতক্ষণ না আপনারা কোনো প্রশ্ন করবেন। আচ্ছা, এক ঠিক আছে, ঘন্টা আমি ধরে ভেবেছি আমি যে স্যার আপনার ওই আলোচনা হয়তো দাবি শব্দ নিয়েই আমি 1 ঘন্টা কথা বলবো। জি স্যার, বহু আগে, আমি 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 অপেক্ষায় ছিলাম একটু যে আপনি শেষ পারলে করে আমি দিই। প্রশ্ন দেখাবো স্যার। জি, আমি বলি, আমি বহু আগে আমার ছাত্র জীবনে বাংলা ব্যঞ্জন বর্ণের এক একটি অক্ষর নিয়ে এক একটি রচনা তৈরি করতে শুরু করেছিলাম। তো প্রথমেই র দিয়ে শুরু করেছিলাম। প্রবন্ধের নাম ছিল রকমারি র, মানে রয়ের ব্যবহার
বাংলা শব্দে, বাংলা ভাষায় কত রকম আছে, মানে প্রতিটি শব্দেই র ছিল। এই শব্দগুলো বাছাই করেই আমরা র করেছিলাম। যাই হোক, তো আমি দ দিয়েও এরকম হয়তো রচনা করার সুযোগ নিতে পারি। আপনারা যদি মুখ না খোলেন, কথা না বলেন, কথা বলতেও তো ওই কই লাগবে, কারণ আমরা তো সত্য কথা বলি না, মিথ্যা কথা বলি, কুকথা, কুচিন্তা, কুমন্ত্রণা। যাই হোক, তো আমরা সবাই কু নই। আমরা এখানে যারা আছি, এখানে হয়েছে সুয়ের সমাবেশ, সুয়ের সমাবেশ। যারা সৎ চিন্তা করেন, সদিচ্ছা রাখেন এবং দাবি পূরণে স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যেতে চান, তাদের জন্য আজকের আলোচনাটা মনোমুগ্ধকর হবে বলে আমরা মনে করি। হ্যাঁ, যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে ক সম্পর্কে, দাবি সম্পর্কে আমরা বলি, তারপরে আমার আলোচনা আরো এগিয়ে নেব অন্য কোনো দৃষ্টিকোণ থেকে, দৃষ্টিভঙ্গি।